নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম যে সলিউশন সম্পর্কে। আজকে পড়বো এরই একটা এক্সটেনশন পার্ট বলতে পারি এটাকে, সেটা হচ্ছে কোলয়েড। আহ, আগের দিন যখন আমরা করছিলাম সলিউশন, বিভিন্ন প্রকার সলিউশন যখন জানছিলাম, তখন আমরা তিন রকমের সলিউশনের কথা জানতে পেরেছি। যেটা কি হয়, কি হিসেবে আমাদেরকে ভাগ করেছি না, সাইজ অফ পার্টিকেল, সাইজ অফ পার্টিকেলের উপরে ভাগ করে আমরা সলিউশনকে তিন ভাগে ভাগ করি। সেটাকে একটা হচ্ছে ট্রু সলিউশন, একটা হচ্ছে কোলয়েড, আর একটা হচ্ছে সাসপেনশন। তাহলে আজকে আমাদের ফোকাস কি থাকবে? আমাদের আজকে ফোকাস থাকবে কোলয়েডের উপরে। তাহলে এই যে কোলয়েডটা কি, প্রথমে জানতে হবে এই কোলয়েড জিনিসটা কি। না, কোলয়েড হচ্ছে যে এমন একটা হেটেরোজেনিয়াস মিক্সচার যেখানে পার্টিকেলের সাইজ কত থাকে না, 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার বা 10⁻⁹ সেমি থেকে 10⁵ সেমি। ঠিক। এবং যেটা বললাম, এটা হচ্ছে এর কণাগুলোর ব্যাস, প্রকৃত দ্রবণ এবং প্রলম্বনের মাঝামাঝি। এবার এই যে কলোয়েডীয় দ্রবণ, এর কি কি প্রধান বৈশিষ্ট্য আছে? কলোয়েডীয় দ্রবণকে আমরা যদি খালি চোখে দেখি তাহলে মনে হবে এটা একটা হোমোজিনিয়াস সলিউশন। ঠিক আছে? কিন্তু এটা আসলে হেটেরোজিনিয়াস। কিরকম ভাবে? ধরো, আমি যদি একটা এই জারের মধ্যে একটা কোলয়েড দ্রবণ দেখি, তখন আমার খালি চোখে দেখে মনে হবে যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওই যে কোলয়েডের যে কণাগুলো আছে, সেই কোলয়েডের যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু একটা ইউনিফর্মিটি মেইনটেইন করে, যে এই জায়গাতে যতগুলো কোলয়েড কণা পাবো আমি, এই জায়গাতেও কিন্তু ততগুলো কোলয়েড কণা পাবো। এটা আমাদের দেখে মনে হয়। কিন্তু যখন আমি এটাকে পরীক্ষা করি বা এটাকে যখন আমি আসলে মাইক্রোস্কোপের তলায় দেখি, তখন কিন্তু দেখতে হবে না, এখানে যে ঘনত্ব এই জায়গাতে কিন্তু ঘনত্ব সেটা নয়। তাহলে এইজন্য আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াস বা অসমসত্ব মাধ্যম। তাহলে এটা গেল আমাদের কোলয়েড সলিউশন। আর এই কোলয়েড সলিউশনের যে সলিউট পার্টিকলস, মানে যেটা দ্রাব কণা, দ্রাব যে কণাগুলো, সেই দ্রাব কণাগুলো কিন্তু ডু নট সেটেল ডাউন আন্ডার গ্র্যাভিটি। মানে আমাদের যে অভিকর্ষ টানের প্রভাবে কিন্তু এরা সেটেল ডাউন করে না, এরা কিন্তু ওই দ্রবণটার মধ্যেই কিন্তু ভেসে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কোলয়েড সলিউশন। এবার এই কোলয়েড সলিউশনের মধ্যে দুটো পার্ট আছে। কি কি? কোলয়েড সলিউশনের দুটো পার্ট। একটা, ধরো আমি এখানে একটা তরল নিয়েছি। ঠিক আছে? এখানে একটা তরল নিয়েছি। এবার এই তরলের মধ্যে আমি কিছু একটা জিনিস মেশালাম, সেটা কম পরিমাণ মেশালাম, এবং এখানে কি হলো, একটা কোলয়েড দ্রবণ তৈরি হলো। তাহলে যে তরলটা আছে এর পরিমাণটা বেশি আছে, তরলের পরিমাণটা এখানে বেশি আছে। তাহলে একে আমরা বলবো ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম বা বিস্তার মাধ্যম। আর এর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমাদের কোলয়েডের পার্টিকেলগুলো থাকবে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো ডিসপার্সড ফেজ। ডিসপার্সড ফেজ বা বিস্তৃত দশা। তাহলে যে তরলটা নিয়েছি, মানে যার পরিমাণটা এখানে বেশি থাকবে, যে তরলটা নিয়েছি, তাকে বলবো আমরা ডিসপারশন মিডিয়াম বা বিস্তার মাধ্যম, যার পরিমাণটা বেশি থাকবে। আর যেটাকে কম পরিমাণে মিশিয়েছি তাকে বলবো ডিসপার্সড ফেজ বা বিস্তৃত দশা। যেমন হয় আমাদের দ্রবণের ক্ষেত্রে, যেটা কম পরিমাণে মেশায় তাকে আমরা বলি দ্রাবক, আর যাকে বেশি পরিমাণে মেশায় তাকে আমরা বলি দ্রাবক। তাহলে সেইরকম ভাবেই যেটা ডিসপার্সড ফেজ বা বিস্তৃত দশা, সেটা হচ্ছে দ্রাবক হিসেবে আমরা কনসিডার করতে পারি। আর যেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম বা বিস্তার মাধ্যম, তাকে আমরা দ্রাবক হিসেবে কল্পনা করতে পারি। যেমন আমি যদি জল নিই, জলের সাথে আমি যদি খুব ফাইন ডাস্ট পার্টিকেল মিশাই, তখন কি হবে?
এই তরলটা হয়ে যাবে ডিসপারশন মিডিয়াম, জলটা হয়ে যাবে ডিসপারশন মিডিয়াম আর ডাস্টটা হয়ে যাবে ডিসপার্সড ফেজ। বা ধরো আমি একটা বাড়ির মধ্যে আছি, সেই বাড়ির মধ্যে কিন্তু প্রচুর ধূলিকণা আছে। তাহলে এই যে প্রত্যেকটা ধূলিকণা আছে, ধূলিকণা হয়ে যাবে কি? ধূলিকণাগুলো হয়ে যাবে ডিসপার্সড ফেজ। আর যে বাকি যে বাতাসটা আছে, বাতাসটা হয়ে যাবে ডিসপার্সড মিডিয়াম। কারণ কি? এই বাতাসের মধ্যেই তো এই ধূলিকণাগুলো ছড়িয়ে আছে। যার মধ্যে যেটার পরিমাণটা বেশি সেটা হয়ে যাবে ডিসপারশন মিডিয়াম। আর যার সংখ্যা কম, যেটা ভেসে আছে, সেটাকে আমরা বলব ডিসপার্সড ফেজ। তাহলে এটাই হচ্ছে কোলয়েডাল সলিউশনের দুটো পার্ট। একটা বললাম ডিসপারশন মিডিয়াম আর একটা হচ্ছে ডিসপার্সড ফেজ। এটা এখানে জাস্ট কথায় লেখা আছে। এ সিস্টেম কনসিস্টিং অফ সাবস্টেন্স ডিস্ট্রিবিউশন ইন এ কন্টিনিউয়াস মিডিয়াম, সেটাই হচ্ছে আমাদের ডিসপারশন সিস্টেম। এর মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ডিসপার্সড ফেজ, অ্যানাদার ইজ ডিসপারশন মিডিয়াম। ডিসপার্সড ফেজটা কি? দ্য সাবস্টেন্স দ্যাট ইজ ডিসলভড অর ডিস্ট্রিবিউটেড অ্যাজ কলোয়েডাল পার্টিকলস, এদেরকে আমরা বলছি কলোয়েডাল পার্টিকলস, যারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যান্ড ডিসপারশন মিডিয়াম কি? দ্য কন্টিনিউয়াস মিডিয়াম ইন হুইচ কলোয়েডাল পার্টিকলস আর ডিসপার্সড, যে যে নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে কণাগুলি ছড়িয়ে থাকে তাকে বলছি ডিসপারশন মিডিয়াম। আর যে কণাগুলো ছড়িয়ে থাকে, যে কণাগুলো, সেগুলো হচ্ছে ডিসপার্সড ফেজ। এবার আমাদের এই যে কোলয়েড দ্রবণ যেটা আছে, সেই কোলয়েড দ্রবণ কিন্তু বিভিন্ন প্রকারের হয় এবং এটা আমাদের ডাইরেক্টলি পরীক্ষায় আসে, যে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেবে যে ফগ, এটা বলো কোন ধরনের কোলয়েডীয় দ্রবণের উদাহরণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মাথাতে কিন্তু সবসময় রাখবে। যে যদি আমরা তরল ডিসপার্সড ফেজে তরল নিই, মানে কম পরিমাণ তরল নিই, সেটা যদি গ্যাসের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যারোসল। যেমন যেমন হচ্ছে কুয়াশা, যেমন হচ্ছে মেঘ। হুম? যখন আমরা ইনসেক্টিসাইড স্প্রে করি তখন যে বাতাসে ভেসে বেড়ায়, সেটা হচ্ছে আমাদের অ্যারোসল। তাহলে অ্যারোসলটা কি? যখন আমাদের তরলের কণা বা বলতে পারো বাষ্প, বাষ্প যখন গ্যাসের মধ্যে থাকবে তখনই আমরা তাকে বলবো অ্যারোসল। যদি কঠিন পদার্থ গ্যাসের মধ্যে থাকে, গ্যাসের মধ্যে ভেসে বেড়ায়, তখন আমরা তাকে বলবো সলিড অ্যারোসল। যেমন হচ্ছে স্মোক, অটোমোবাইল এক্সহস্ট। এখানে কি হয়? স্মোকের ক্ষেত্রে প্রচুর খুব সূক্ষ্ম ধূলিকণা এই বাতাসে মিশে মিশে যায়। তাহলে সেই যে সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে যাওয়ার জন্য যে কলোয়েডটা তৈরি হবে সেটাকে আমরা বলছি সলিড এরোসল। তাহলে এই যে অ্যারোসল, অ্যারোসল দুরকম ভাবে হয়। দেখেন এর মাধ্যম কি থাকে? ডিসপার্স মাধ্যম কি থাকে? ডিসপারশন মিডিয়াম কি থাকে? না গ্যাস। আর ডিসপার্স ফেজ লিকুইড হলে তাকে আমরা বলবো অ্যারোসল। আর কঠিন হলে আমরা বলবো সলিড অ্যারোসল। এবার এবার যদি গ্যাস ডিসপার্স ফেজ, খুব অল্প পরিমাণে গ্যাস যদি লিকুইডের মধ্যে মিশে থাকে বা লিকুইডের মধ্যে কোলয়েড আকারে থাকে, তখন আমরা তাকে বলবো ফোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় পরীক্ষাতে পড়েছে। হুইপড ক্রিম আর সোপ লিথার, এরা হচ্ছে গ্যাস যারা কিনা লিকুইডের মধ্যে অবস্থান করে। আবার যদি লিকুইডের পার্টিকেল লিকুইডের মধ্যে অবস্থান করে তখন আমরা কি বলবো? ইমালশন। যেমন হচ্ছে মিল্ক, ফেস ক্রিম, বাটার। এখানে কি হয়? লিকুইডের মধ্যে ইমালশন হয়ে থাকে বা লিকুইডের সাথে লিকুইড মিশে থাকে। তাহলে সেক্ষেত্রে কি বলবো? মিল্ক। যেমন হচ্ছে দুধের ক্ষেত্রে কি? ফ্যাট, ফ্যাটের কণা, ফ্যাটটাও তরল। তরলের কণা কার মধ্যে ডিসপার্সড হয়ে থাকে? না ওয়াটারের মধ্যে ডিসপার্সড হয়ে থাকে। তাহলে সেটা হচ্ছে আমাদের মিল্ক। এবার যদি সলিডের কণা লিকুইডের মধ্যে দ্রবীভূত থাকে তখন আমরা বলবো সল। যেমন হচ্ছে পেন্ট, সেল ফ্লুইড বা রক্তের প্লাজমা, এরা হচ্ছে সল। সেখানে কি হয়? কঠিন কণা লিকুইডের মধ্যে অবস্থান করে। আর লিকুইডের কণা যদি সলিডের মধ্যে অবস্থান করে তখন আমরা বলছি জেল। যেমন হচ্ছে জেলি, চিজ। এরা কি? এরা হচ্ছে সলিড পার্টিকেল, তারা লিকুইড পার্টিকেল, তারা কঠিন পদার্থের মধ্যে মিশে থাকবে। তখন তাকে আমরা বলছি জেল। তাহলে আরেকবার, লিকুইড যদি গ্যাসের মধ্যে থাকে তখন তাকে বলবো অ্যারোসল। সলিড যদি গ্যাসের মধ্যে থাকে তখন বলবো সলিড অ্যারোসল। গ্যাস যদি লিকুইডের মধ্যে থাকে তখন আমরা বলবো ফোম। লিকুইড যদি লিকুইডের মধ্যে অবস্থান করে তখন আমরা বলবো ইমালশন। আবার যদি সলিড পার্টিকেল লিকুইডের মধ্যে থাকে তখন আমরা বলবো সল্ট। আবার লিকুইড পার্টিকেল যখন সলিডের মধ্যে থাকে তখন আমরা বলবো জেল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু গুরুত্বপূর্ণ। উদাহরণ থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেবে। যে স্মোক ইজ আ টাইপ অফ অ্যারোসল, ফোম, ইমালশন, সল্ট। তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এটা সলিড অ্যারোসল বা অ্যারোসলের মধ্যে পড়ছে। তাহলে এটা গেল যে বিভিন্ন প্রকার কোলয়েডীয় সলিউশনের আ ভাগ।
এই যে আমরা ইমালশন সম্পর্কে জানলাম, আমরা একটা জিনিস কি জানি যে ইমালশন মানে তরল প্লাস তরল। এটাই হচ্ছে ইমালশন। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যখন আমাদের তরল হিসাবে নেব, একটা হিসাবে নেব তেল আর একটা হিসাবে নেব জল। এদেরকে যখন তেল এবং জলকে যখন মেশাবো, তখন এরা হচ্ছে প্রথম কথা এরা কিন্তু পরস্পরের সাথে মিশে যায় না। কোনোদিন মিশে যায় না। তাহলে এই তেল এবং জলকে মেশাতে হলে আমাকে বাহ্যিক কোনো কিছু একটা বস্তু প্রয়োগ করতে হবে যাতে কি হয় তেলে জলে মিশে যায়, তাই না? তাহলে এই যে তেল এবং জলকে মেশানোর জন্যে যে সমস্ত রাসায়নিক পদার্থ বা যাদেরকে আমরা ব্যবহার করে তেল এবং জলকে, তাহলে এদেরকে আমরা বলবো ইমালসিফায়ার। তাহলে a substance that stabilizes an emulsion is called an emulsifier। যে একটা ইমালশনকে স্টেবিলাইজ করতে সাহায্য করে। কারণ আমি যদি এই রাসায়নিক পদার্থটা এই তেল এবং জলের মধ্যে যুক্ত না করি, তাহলে কিন্তু তেল আর জল কোনোদিন একসাথে মিশে থাকবে না। তাহলে এদেরকেই আমরা বলছি ইমালসিফায়ার। ইমালসিফায়ার প্রিভেন্টস দ্য সেপারেট লেয়ার্স ফ্রম ফর্মিং। মানে ইমালসিফায়ার থাকার জন্য তরল এবং জল এরা কিন্তু আলাদা হতে পারে না। তেল এবং জল কিন্তু এরা আলাদা হতে পারে না। এটা ভেরি ইম্পোর্টেন্ট। এটা খুব সম্ভবত কোনো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে পড়েছিল যে কেসিন প্রেজেন্ট ইন মিল্ক অ্যাক্ট অ্যাজ এন ইমালসিফায়ার। যে দুধে ইমালসিফায়ার হিসাবে কোন প্রোটিনটা কাজ করে বা কোন রাসায়নিক পদার্থটা কাজ করে তার নাম হচ্ছে কেসিন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি ইমালসিফায়ারের কিছু উদাহরণ, যেমন হচ্ছে সাবান, ডিটারজেন্ট, কেসিন। এরা কি করে? তাহলে এরা কি করে? এরা হচ্ছে তেল এবং জল, এই ধরনের দুটো তরল যখন এরা পরস্পরের সাথে কোনোদিন মিশবে না, তাদেরকে মেশাতে সাহায্য করে সাবান, ডিটারজেন্ট বা কেসিন এই ধরনের পদার্থগুলো। এবার আসি কোলয়েডের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের মধ্যে ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি দেখা যায়। এই ব্রাউনীয় গতি জিনিসটা কি? এই যে দেখো এখানে ছবিতে যেটা দেখাচ্ছে, এই যে প্রত্যেকটা কোলয়েডের পার্টিকেল এরা কি করে? এরা জিগজ্যাগ মোশন করতে পারে। জিগজ্যাগ মানে ইতস্তত মুভমেন্ট করতে পারে। যে যেদিকে খুশি পারে চলে যেতে পারে। তাহলে এই যে যেদিকে খুশি যাওয়ার যে প্রবণতা, কোলয়েডের প্রতিটা কণার যে যেদিকে খুশি যাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এবং এটা কিন্তু কন্টিনিউয়াস, মানে কোনোদিন এই যে কোলয়েডের কণা, এটা ধরো কোলয়েড একটা সলিউশন। এই কোলয়েডের সলিউশনের মধ্যে প্রতি যে কণা আছে, এই প্রতিটা কণা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই মুভমেন্টটা দেখায়। এমন নয় যে কিছুক্ষণ গিয়ে পরে এই হাঁপিয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কণাই কিন্তু এরকমভাবে আ ব্রাউনিয়ান মোশন করে আরকি। এবার এটা কারণ কি? তার কারণ হচ্ছে এদের মধ্যে কিছু পরিমাণ গতিশক্তি থাকে বলেই এরা কিন্তু এভাবে ব্রাউনিয়ান মোশন করে। এবং এটা এরকমভাবে জিগজ্যাগ কেন দেখায়? তার কারণ হচ্ছে ধরো এই অ্যাটম নাম্বার 1, এ ১ম এদিকে গেল। এ খেলো এসে ধাক্কা। এসে ধাক্কা খাওয়ার জন্য আবার এ এদিকে গেল। এই যে পাশের একটা অ্যাটম এসে ধাক্কা খেলো। এবার এ এদিকে গেল। আবার এ এসে ধাক্কা খেলো। এই যে ধাক্কা খাওয়ার জন্য কিন্তু এরা বারবার দিক পরিবর্তন করে। এইজন্য এটা দেখতে লাগে জিগজ্যাগ মোশন। আবার দেখো এইখান থেকে যখন এরা এখানে যাচ্ছে, এর মাঝখানে একে ধাক্কা দেওয়ার কেউ নেই। তাহলে এই পথটা কিন্তু এরা সোজা পথ যাবে। যে দুটো ধাক্কার যে মাঝের পথ, সেই দুটো ধাক্কার মাঝের পথ কিন্তু সোজা পথ হবে। কিন্তু যখনই এ ধাক্কা খেলো তখনই এ কিন্তু পথের দিক পরিবর্তন করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশন। এবার এই ব্রাউনিয়ান মোশন কি সুবিধা হয় আমাদের? না, ব্রাউনিয়ান মোশন হেল্পস colloidal particles remain suspended। যে ব্রাউনীয় গতি colloid কণাকে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশন অফ colloidal particles। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স, সেটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্টের মাধ্যমে কি হয়? না, যখন একটা বিম অফ লাইট, ধরো এটা হচ্ছে বিম অফ লাইট। এটা বিম অফ লাইটটা যখন একটা কোলয়েডের মধ্যে পড়ে, তখন কি হয়? যে লাইটটাকে আমরা কিন্তু দৃশ্যমান হতে দেখি। লাইটটাকে দৃশ্যমান হতে দেখি। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাই বলা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। কিন্তু এই যদি আমরা এটাকে সলিউশনের মধ্যে দিয়ে লাইট পাঠাই, তখন কিন্তু লাইটটা ভিজিবল হয় না। লাইটটা ভিজিবল হয় না। তাহলে এই যে ব্যাপারটা যে একটা কোলয়েড সলিউশনের মধ্যে বা একটা কোলয়েডের মধ্যে যখন আমরা লাইট বিম পাঠাচ্ছি,
তখন কি হয় ওই লাইট বিমটা ভিজিবল হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের টিন্ডাল ইফেক্ট। তাহলে এটাকে ডেফিনিশন কি বলবো? When a beam of light passes through a colloid, the path of light becomes visible due to scattering. এখানে কি হয়? স্ক্যাটারিং হয়। এবং এই স্ক্যাটারিং এর কারণে কি হয়? ওই যে লাইটের পাথ, সেই লাইটের পাথটা ভিজিবল হয়। এটাকেই বলা হচ্ছে দিস ইজ কল্ড দ্য টিন্ডাল ইফেক্ট। এবার ট্রু সলিউশন ডাজন্ট শো টিন্ডাল ইফেক্ট, কারণ এর কণাগুলো এতটাই ক্ষুদ্র যে লাইট যখন ওর মধ্যে যায় লাইটের কিছু মনেই হয় না যে এখানে কোনো আদৌ কোনো কণা আছে কি নেই। ঠিক? এবার এই টিন্ডাল ইফেক্ট হওয়ার জন্য মানে যে পার্টিকেলটা হতে হবে, যে পার্টিকেলের সাইজটা তাকে হতে হবে কম্পারেবল টু দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট। তাহলে সেই জন্য কিন্তু আমাদের টিন্ডাল ইফেক্টটা এখানে শো হয়। উদাহরণ কি? উদাহরণ দেখবে আমরা যখন সকালে উঠি, সকালবেলা যখন ১ম রোদটা আমাদের বাড়ির জানলার মধ্য দিয়ে এসে প্রবেশ করে, তখন কি হয় ওখানকার যে আ ধুলোকণাগুলো আছে তখন কিন্তু ধূলিকণাগুলোকে ভিজিবল হয়। আর আমরা একটা বুঝতে পারি যে একটা লাইটের রে যেন ওখান দিয়ে প্রবেশ করছে। তাহলে এই যে ঘটনাটা এটাই হচ্ছে টিন্ডাল ইফেক্ট। যেটা বললাম সানলাইট ইন এ ডাস্টি রুম, আবার কার হেডলাইটস ইন এ ফগ, যে কুয়াশায় গাড়ির আলো। তাহলে এগুলো হচ্ছে আমাদের টিন্ডাল ইফেক্ট এবং তার উদাহরণ। পরীক্ষাতে কিরকম প্রশ্ন পড়বে যে এই যে যখন আমরা একটা ডাস্টি রুমের মধ্যে সানলাইট পেলে তখন যে সানলাইটের দৃশ্যমান হয় এটা কিসের উদাহরণ? টিন্ডাল ইফেক্ট উদাহরণ বলবে বা বলবে ডিফ্রাকশন, রিফ্রাকশন এরকম ভাবে একটা প্রশ্নটা কিন্তু পড়তে পারে। তার জন্য আমাদের এই টিন্ডাল ইফেক্টটা জানা অত্যন্ত জরুরি। তাহলে এটা গেল আমাদের টিন্ডাল ইফেক্ট। এবার আসি কোয়াগুলেশন। এটাও একটা আমাদের কোলয়েড কণার একটা প্রপার্টি বলতে পারি। এবার এই যে কোয়াগুলেশন মানে হচ্ছে তঞ্চন। তঞ্চন মানে কি? যেটাকে বলছি জমানো, জমানো। যে এইরকম একটা জারের মধ্যে কিছু আ কোলয়েড আছে আ কোলয়েড আছে। এবার এই কিছুক্ষণ পরে মানে কোনো একটা কিছু যোগ করলাম। আমি এখানে কিছু একটা যোগ করলাম। সেই কিছু যোগ করার পরে এই সমস্ত কোলয়েডের পার্টিকেল গুলো নিচে এসে থিতিয়ে পড়ল বা নিচে এসে জমা হয়ে গেল। তাহলে এই যে কোলয়েডে পার্টিকেল গুলো ভেসেছিল সেখান থেকে এ নিচে এসে স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেল। এটাকে আমরা বলছি তঞ্চন বা কোয়াগুলেশন। যেমন আমরা একটা টার্ম আমি সেই বায়োলজিতে পড়েছি। সেটা হচ্ছে রক্ত তঞ্চন। তাই না? এবার রক্তটাও তো এক প্রকার কোলয়েড। তাহলে ওই কোলয়েডের সাথে কিছু একটা মেশালাম। রক্তের সাথে কিছু একটা মেশানোর পরে কি হয়ে যায়? ওখানকার যে পার্টিকেল গুলো এসে পার্টিকেল গুলো এক জায়গায় এসে জমাট বেঁধে যায়। সেটাই তো রক্ততঞ্চন। তাহলে সেম জিনিস এটাই। এটাই হচ্ছে ওই একই জিনিস। এবার এটার কি বলছে জিনিসটা? কোয়াগুলেশন না এবার কেন কলোয়েডাল পার্টিকেল গুলো একে অপরের সাথে মিশে পড়ে এরকমভাবে জমে না বা এক জায়গাতে জমা হয় না? তার কারণ হচ্ছে যে colloidal particles are generally charged পজিটিভলি অর নেগেটিভলি। মানে এই যে colloid আছে, এই colloid এর প্রত্যেকটা পার্টিকেলস এরা কিন্তু পজিটিভলি চার্জ। যদি হয় পজিটিভলি চার্জ তাহলে পজিটিভলি চার্জ হতে পারে বা যদি কোনো colloid এর পার্টিকেল নেগেটিভলি চার্জ হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভলি চার্জও হতে পারে। তাহলে হয় পজিটিভলি চার্জ না হয় নেগেটিভলি চার্জড হবে। এবার আমরা একটা জিনিস জানি যে পজিটিভলি চার্জ পার্টিকেল কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ হওয়ার জন্য কি করবে? এরা কি কোনদিন একসাথে এক জায়গায় আসতে চাইবে? কারণ এদের মধ্যে তো বিকর্ষণ বল কাজ করছে। বিকর্ষণ বল কাজ করলে কি এরা কোনদিন কাছাকাছি আসতে চাইবে? কোনদিন কাছাকাছি আসতে চাইবে না। তার জন্য কি করবে? এরা সবসময় দূরে, দূরে থাকবে। এবার আমি যদি এখানে কিছু একটা ইলেক্ট্রোলাইট যোগ করি, কোন একটা কেমিক্যাল যোগ করলাম যার মধ্যে ইলেক্ট্রোলাইট হচ্ছে। এবার কি করবে? The oppositely charged ions neutralize the charge on the colloidal particle. যখনই আমি এখানে ইলেক্ট্রোলাইট যোগ করব, তখন কি হবে? এখানে এর মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেল থাকবে। এবার এই নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো কি করবে? এই সমস্ত পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো অ্যাট্রাক্ট করবে এবং এক জায়গায় নিয়ে আসবে। এবার যে আয়নটা আমি বাইরের থেকে যোগ করলাম, the ion responsible for neutralizing is called coagulating ion. যে আয়নটাকে আমি বাইরের থেকে যোগ করলাম এখানে, তাকে আমরা বলছি কোয়াগুলেটিং আয়ন। আর এই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন। তাহলে ব্যাপারটাকে আমি জিস্টে বলতে গেলে কি বলব? যে আমাদের colloid পার্টিকেল গুলো হয় ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান যুক্ত হয়। এবার এই ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকার কারণে এরা কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করার জন্য এরা কোনোদিনই কিন্তু এক জায়গায় এসে পড়ে জমাট বাঁধতে পারে না। এবার এই জমাট বাঁধাতে গেলে কি করতে হবে? আমাকে বাইরের থেকে কিছু পরিমাণ আধান একে যোগ করতে হবে। যেটা হবে বিপরীত আধান। তাহলে ওই বিপরীত আধান যোগ করার জন্য colloid এর যে কণাগুলো আছে, সেই colloid এর কণাগুলো এক জায়গায় এসে পড়ে জমা হবে।
তাহলে এই যে ঘটনাটা এটাকেই বলছি আমরা কোয়াগুলেশন বা তঞ্চন। এই যে ওটা যেটা বললাম সেটার এখানে ছবি দেওয়া আছে। কোয়াগুলেশন হয় বাইরের থেকে আধান যোগ করলাম, এরা কি হবে ওই আধানের সাথে যুক্ত হবে, তারপরে এরা নিচে পড়ে যাবে। এবার কিছু আমাদেরকে ওয়ান লাইনার তথ্য জানতে হবে যেটা এই আমাদের কোয়াগুলেশন সম্পর্কিত। প্রথম কি বলছে হেপারিন, এটা আমরা পড়েছি বায়োলজিতে যে হেপারিন হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ফাউন্ড ইন ব্লাড। ব্লাডের মধ্যে হেপারিন থাকার জন্যই কিন্তু আমাদের যে বাহক রক্ত বাহকের মধ্যে কিন্তু রক্ত জমা হয় না। তার কারণ হচ্ছে হেপারিন। হেপারিন কি করে ওটাকে ওই যে প্রত্যেকটা যে ইয়ে আছে মানে কম্পোনেন্ট আছে রক্তের, সেটা প্লাজমা হোক, রক্তরস হোক, বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের আ সলিড পার্টিকেলস তাদের কিন্তু এক জায়গায় জমা হতে দেয় না। তাহলে এটা হচ্ছে হেপারিন, হেপারিন সাহায্য করে। এবার আমরা যখন রক্ত গ্রহণ করব বা আমরা যখন ব্লাড ডোনেট করি, তখন তো আমার এই বাইরের মধ্যে হেপারিন থাকতে পারে না। আমরা যখন রক্তটাকে বাইরে বার করে নেব, তখন তো ওর মধ্যে হেপারিনটা অত ভালো কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু কেমিক্যাল যোগ করি যাতে কি হয়, রক্ত যাতে তঞ্চিত না হয়। কি? না সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ইডিটিএ অ্যান্ড সোডিয়াম থিওসালফেট নামক এই ধরনের কিছু কেমিক্যাল যোগ করি। যারা কি করে যে রক্ত যে তঞ্চন হবে তার বিরুদ্ধে একটা ফোর্স ক্রিয়েট করে। ঠিক? এবার অ্যালার্ম, অ্যালার্ম মানে ফটকিরি আমরা জানি। এই ফটকিরি আমরা জলে পিউরিফিকেশন এর জন্য ব্যবহার করি। এ কি করে? এ ওই যে জলের মধ্যে যে পার্টিকেল গুলো মিশে আছে তাদেরকে কি করে থিতিয়ে দেয়। তাদেরকে কোয়াগুলেট হতে সাহায্য করে এবং আমরা একটা পিওর জল পাই। আর জিলেটিন অ্যাক্টস অ্যাজ এ প্রোটেক্টিভ কলয়েড ইন আইসক্রিম প্রিপারেশন। আইসক্রিম প্রিপারেশন আমরা জিলেটিন ব্যবহার করি যাতে কি হয় ওই যে কোলয়েড যে ফর্মটা সেই কোলয়েড ফর্মটা যাতে বজায় থাকে, যাতে কোয়াগুলেশন না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াগুলেশনের কিছু ওয়ান লাইনার ইনফরমেশন। এবার আসি এই যে কোলয়েড কণাকে আম আমরা বা কোলয়েড দ্রবণটাকে আমরা কিভাবে পিওর করব? অনেক সময় কি হয় একটা কোলয়েড দ্রবণের মধ্যে বেশ কিছু ইমপিউরিটিস থেকে থাকে। তাহলে সেটাকে কিভাবে দূর করব তার একটা পদ্ধতি হচ্ছে যেটাকে আমরা বলি ডায়ালিসিস। ডায়ালিসিস ও যেটাকে আমরা বলছি ডায়ালিসিস। এবারে ডায়ালিসিসটা আমরা কিভাবে করি? না ধরো এখানে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আমাদের একটা নরমাল যে কোলয়েড যে কোলয়েডের যেটা আ দ্রবণ, সেই দ্রবণ থেকে impurities যে বার করার জন্য আমরা এখানে একটা সলিউশন তৈরি করে রেখেছি। এবার এখানে আমরা একটা স্যাকের সাহায্যে স্যাক এর সাহায্যে আমরা কোলয়েড দ্রবণ নিলাম। যেখানে এই যে লালটা বোঝাচ্ছে আমার এটা হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়াম। ব্লুটা হচ্ছে আমাদের কোলয়েড পার্টিকলস। ব্লুটা হচ্ছে আমাদের কোলয়েড পার্টিকলস। আর হোয়াইটটা হচ্ছে এর মধ্যে ইমপিউরিটিস। হোয়াইটটা হচ্ছে আমাদের এর মধ্যে ইমপিউরিটিস। এবার যখনই আমি এই সলিউশনের মধ্যে এটাকে ডোবাচ্ছি তখন কি হবে, এর মধ্যে যে ইমপিউরিটিস গুলো আছে সেই ইমপিউরিটিস গুলো কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যাবে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। ডিফিউশনের মাধ্যমে কি হবে যে এরা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে এবং আস্তে আস্তে কি হবে যে এই যে কোলয়েড যেটা আছে সেটা শুধুমাত্র ওই কোলয়েডের নিজস্ব পার্টিকেল আর ডিসপারশন মিডিয়ামটাই কিন্তু পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা কি করছি একটা কোলয়েডের দ্রবণকে, একটা কোলয়েডের সলিউশনকে কি করছি আমরা পিওর করছি। এবার তাহলে এটাই হচ্ছে আমাদের ডায়ালিসিস বাই ডিফিউশন থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। যে মেমব্রেনটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্ধবেদ্য অর্ধবেদ্য পর্দা। তাহলে এই অর্ধবেদ্য পর্দার মাধ্যমে আমরা কি করছি এটাকে ডিফারেনশিয়েট করছি। এবার স্মল ক্রিস্টালয়েড পার্টিকলস পাস থ্রু দ্য মেমব্রেন হোয়াইল কলয়েড পার্টিকলস ডু নট। স্মল যে ছোট পার্টিকেল আছে তারা কিন্তু ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু অথচ কোলয়েডের পার্টিকেলগুলো যেতে পারে না। এবার এটা আমরা কোথায় কাজে লাগাই? এটা আমরা কাজে লাগাই হচ্ছে পিউরিফাই কোলয়েডাল সলিউশন ফর এক্সাম্পল ইউজড ইন আর্টিফিশিয়াল কিডনিজ মানে ডায়ালিসিস পদ্ধতিতে ফর ব্লাড পিউরিফিকেশন ইন পেশেন্ট।
যখন আমাদের কোনো রোগীর কিডনি কাজ করা বন্ধ করে দেয় বা কিডনি কাজটা হ্যাম্পার হয়, তখন কিন্তু আমরা কি করি এইভাবে আর্টিফিশিয়াল পদ্ধতিতে বা ডায়ালাইসিস করে কিন্তু কি করতে পারি আমরা ওদের রক্তটাকে পরিশ্রুত করার কাজে ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়ালিসিস। এবার আরেকটা পদ্ধতি কি করতে পারি আমরা, যে কোলয়েড যে পার্টিকেল আছে, কোলয়েডের পার্টিকেল গুলোকে এক জায়গায় জড়ো করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ইলেক্ট্রোফোরেসিস বা তড়িৎ কণা সঞ্চালন। এখানে কি করি? দ্য মুভমেন্ট অফ colloidal particles towards a particular electrode under the influence of an electric field is called electrophoresis. তার মানে কি, বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে কোলয়েড কণা নির্দিষ্ট ইলেকট্রোডের দিকে গমনকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। এবার এটাকে একটা ছবির মাধ্যমে দেখা যাক। দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, যেটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। এটা হচ্ছে আমাদের অ্যানোড, পার্টিকেল না, এটা যেটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ তড়িৎদ্বার। এবার এখানে যদি আমরা যে কোলয়েডটা নিয়েছি, সেই কোলয়েডের মধ্যে যে কোলয়েডের পার্টিকেলগুলো আছে, সেই কোলয়েডের পার্টিকেলগুলো আমাদের ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তার মানে এখানে কোলয়েড কণাগুলো কি? কোলয়েড কণা এরা হচ্ছে ঋণাত্মক। এবার এই ঋণাত্মক কোলয়েডের কণা যখন যখনই আমি এটাকে ব্যাটারির সাহায্যে অন করব, তখন কি হবে? যেহেতু এটা ঋণাত্মক আধানধর্মী, এরা কি করবে? ঋণাত্মক আধানটা অবশ্যই আমাদের কি কোথার দিকে যাবে? না, আমাদের পজিটিভ প্লেটের দিকে যাবে। তাহলে এরা কি করলো? এই যে কোলয়েডের কণাগুলোর চলন কোন দিকে হলো? সেটা হচ্ছে অ্যানোডের প্লেটের দিকে হলো। আবার যদি আমরা এটাকে ধনাত্মক নিই, মানে ধনাত্মক আধানযুক্ত কণাযুক্ত কোলয়েড যদি নিই, তখন তারা অবশ্যই ক্যাথোডের দিকে যাবে। তাহলে এইভাবে কি হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রো প্লেট ব্যবহার করে, ইলেকট্রো তড়িৎদ্বার ব্যবহার করে আমরা এই করতে পারি যে কোলয়েডের কণাগুলোর থেকে কিন্তু এই যে ওয়াটার যে ডিসপারশন মিডিয়াম, তাকে কিন্তু আমরা পৃথক করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফোরেসিস। ঠিক এই যে ইলেকট্রোফোরেসিস, এটা আমরা কোন জায়গায় কাজে লাগাই? না, এটা আমরা কাজে লাগাই, এটা আমরা কাজে লাগাই হচ্ছে মেডিকেল ডায়াগনোসিসে, কাজে লাগাই। আবার এটাকে কাজে লাগাই অটোমোবাইল পেইন্টিং, মানে গাড়ির উপরে কিছু পেইন্ট করার জন্য। আবার আমরা এটাকে করতে পারি এয়ার পলিউশন কন্ট্রোলে ব্যবহার করতে পারি। আর আমরা কি করতে পারি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারি। আবার এটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু কাজ করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোফোরেসিসের কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলস। এবার আসি একটা দ্রবণের কনসেন্ট্রেশন সম্পর্কে। মানে আমরা একটা দ্রবণ কনসেন্ট্রেশনকে আমরা কিভাবে মেজার করতে পারি? কি পদ্ধতিতে মেজার করতে পারি? কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। না, আমরা মেজার করার জন্য ৩ টে পদ্ধতি। সেটা কি? সেটা আমরা মোলারিটির মাধ্যমে বার করতে পারি, বা আমরা মোলালিটির মাধ্যমে বার করতে পারি, বা আমরা নরমালিটির মাধ্যমে বার করতে পারি। এই যে ৩ টে পদ্ধতি, এই ৩ টে পদ্ধতির সাহায্যে আমরা কি করি? যে আমরা একটা কোনো সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে, দ্রাবের যে কনসেন্ট্রেশন, সেটা কিন্তু আমরা বার করতে পারি। তাহলে চলো আমরা এক, এক করে দেখি। তাহলে ১ম এ আসি আমরা মোলারিটি। মোলারিটি এটা কি? না হচ্ছে দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন, মানে আমি ১ লিটার একটা সলিউশন নেব। সেই ১ লিটার সলিউশনে দেখব যে ওখানে কত মোল আমাদের সলিউট মিশে আছে। সলিউশনে নেব ১ লিটার, ১ লিটার কিন্তু সলিউশন। ১ লিটার সলিউশন নেব, সেখানে কিন্তু দেখব যে কত মোল সলিউট এখানে মিশে আছে।
ফর এক্সাম্পল আমরা যদি এটা ভাবি যে আমরা একটা শরবত নিচ্ছি। ১ম এই শরবতটা করে নিয়েছি। আমরা একটা শরবত নিচ্ছি। এবার এই শরবতের মধ্যে কি হয় যে আমরা ১ লিটার শরবত নিচ্ছি। এবার এই শরবতের মধ্যে দেখছি যে কত মোল চিনি আছে। সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। তাহলে ফর্মুলা কি? না ফর্মুলা হচ্ছে আমার মোলারিটি অফ আ সলিউশন ইস মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। আমরা ১ লিটারই নিই। তাহলে ১ লিটারের মধ্যে কত মোল আছে? এর ইউনিট কি? ইউনিট হচ্ছে মোল লিটার ইনভার্স বা মোল পার লিটার বা এরকমভাবে আমরা ক্যাপিটাল এম এর দ্বারাও এটাকে ডিনোট করে থাকি। ঠিক? ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে 1 মোল অফ NaCl যদি ১ লিটার দ্রবণে 1 মোল NaCl দ্রবীভূত থাকে তখন আমরা তাকে বলব 1 মোলার সলিউশন। যদি ধরো 0.5 মোল আমাদের আছে NaCl আছে একটা 1 লিটার সলিউশনে তখন আমরা তাকে কি বলব? 0.5 মোল। তাহলে কত মোল আছে সেটার উপর ডিপেন্ড করে কি হবে যে আমাদের ওটাকে বলব মোলারিটি। তাহলে যে মোলারিটি এই যে মোলারিটি আমরা যদি এটাকে মনে রাখতে চাই যে আমরা এটা কি দ্বারা মানে কার সাপেক্ষে করছি? না আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মোলারিটি। তাহলে এই যে দেখো একটা মোলারিটি এর সাথে একটা লিটারের একটা মিল থাকছে না? লিটার, লিটার শোনাচ্ছে না? মোলারিটি লিটার, লিটার, লিটার। তাহলে এখানে ভাববো আমরা ১ লিটার। এটা যদি মনে রেখে দিতে পারি যে মোলারিটি মানে ১ লিটার, তাহলে কিন্তু বাকিগুলো জানা কিন্তু মনে রাখা আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। মোলারিটি মানে ১ লিটার। এবার আসি মোলালিটি। মোলালিটি কি? মোলালিটি হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন ১ কিলোগ্রাম অফ সলভেন্ট। আমি ১ম এ ১ লিটার জল নিয়েছি। এর সাথে ধরো আমি আ ২ মোল চিনি মেশাচ্ছি। তাহলে আমি ১ম এ ১ কেজি সরি ১ লিটার জল না, ১ কেজি জল নিচ্ছি। ১ কেজি জল নিয়েছি সেখানে ২ মোল চিনি নিচ্ছি। তাহলে আমরা একে কি বলব? ২ স্মল এম, ২ স্মল এম। তাহলে এটাই হচ্ছে আমাদের মোলালিটি। যে ১ কিলোগ্রাম যখন আমি নেব সলভ্যান্ট নেব, তার মধ্যে কত মোল সলিউট আছে সেটাই হচ্ছে আমাদের মোলালিটি, মোলালিটি। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে মোল অফ সলিউট, মোল অফ এ সলিউট, মোল অফ এ সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। এটা কিন্তু মনে রাখতে হবে। মোলালিটি, লিটি মানে এখানে নেব মাস আর মোলারিটি সেখানে নেব লিটার। ইউনিট কি? ইউনিট হচ্ছে মোল পার কেজি ইনভার্স। এটা হচ্ছে এর ইউনিট। উদাহরণ কি? 1 মোল অফ সলিউট ইন 1 কেজি সলভেন্ট তার মানে হচ্ছে 1 মোলালিটি সলিউশন, সলিউশন অফ 1 মোলালিটি। এবার আসি নরমালিটি। নরমালিটি কি? নরমালিটি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ সলিউট ডিসলভড ইন 1 লিটার অফ সলিউশন। এখানেও কিন্তু নেব আমরা 1 লিটার। কিন্তু এই নরমালিটিটা আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো না? এখানে বলব গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কত মোল আছে সেটা ব্যাপার নয়। সেই মোলটার মধ্যে কতটা পরিমাণে আমাদের অ্যাক্টিভনেস আছে, ওর মধ্যে কতটা অ্যাক্টিভ, কতটুকু অ্যাক্টিভ সেটাই হচ্ছে আমাদের দেখার নরমালিটি। এই নরমালিটির ক্ষেত্রে কিন্তু আমরা নিচ্ছি ১ লিটার। আমরা কিন্তু পরিমাণটা নিচ্ছি ১ লিটার। কিন্তু এখানে আমরা কি দেখব? না এখানে আমরা দেখব যে ওখানকার মধ্যে ইফেক্ট নেই। এখানে ইফেক্টিভনেস মানে কতগুলো H প্লাস আয়ন বা কতগুলো OH মাইনাস আয়ন বা কতগুলো আমরা পজিটিভ বা নেগেটিভ চার্জড আয়ন তৈরি করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের নরমালিটি দেখার বিষয়। তাহলে এটার ফর্মুলা কি? প্রথমে একটু ফর্মুলা জেনে নিই। নরমালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন লিটার। প্রথমে আমরা বার করব গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, তারপরে তাকে কি দিয়ে ভাগ করব? তাকে আমরা ভাগ করব যে কত লিটার আমরা ওটার ভলিউম নিয়েছি। এবার এই যে ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট এটা কিভাবে বার করব? না ইকুইভ্যালেন্ট ওয়েট একে বার করব অ্যাটমিক মলিকুলার ওয়েট, অ্যাটমিক বা মলিকুলার ওয়েটের সাথে আমরা ভ্যালেন্সি বা এন ফ্যাক্টরকে ভাগ করব। এবার এই যে এন ফ্যাক্টরটা কি? এন ফ্যাক্টরটা হচ্ছে বিভিন্নভাবে হতে পারে। সেটা H প্লাস আয়নের সংখ্যা হতে পারে। ওই যে সলিউটটা ব্যবহার করছি, সেই সলিউটের একটা মলিকিউল কতগুলো H প্লাস আয়ন বা কতগুলো OH মাইনাস আয়ন বা কতগুলো পজিটিভ বা কতগুলো নেগেটিভ চার্জ দিতে পারছে সেটাই হচ্ছে ওর এন ফ্যাক্টর। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? না টোটাল ওর অ্যাটমিক বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই
ওর ভ্যালেন্সি বা এন ফ্যাক্টর সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবারে ফর এক্সাম্পল যেমন ধরো আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 সেটা হচ্ছে 98, আর এর মধ্যে H2SO4 এর মধ্যে আমরা জানি কি দুটো H+ আয়ন থাকে না? তাহলে ওই জন্য ওকে আমরা ২ দ্বারা ভাগ করছি। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম? ওদের গ্রাম তুল্যাঙ্ক কত পেলাম? এটা হচ্ছে আমাদের 49 পেলাম। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার হচ্ছে আমাদের যদি কোনো একটা ১০০০ এমএল বা ১ লিটার সলিউশনে 49 গ্রাম H2SO4 ডিসলভড থাকে, তখনই আমরা তাকে বলব 1 নরমাল সলিউশন। ১০০০ এমএল বা ১ লিটার সলিউশনে যদি 49 গ্রাম H2SO4 দ্রবীভূত অবস্থায় থাকে, তখনই আমরা তাকে বলব 1 নরমাল সলিউশন। এবার এই যে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে মানে বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে একরকম, OH মাইনাস ইয়ের ক্ষেত্রে একরকম, বেসের ক্ষেত্রে আরেক রকম এবং যারা নিউট্রাল তাদের ক্ষেত্রে একরকম, তাদের ক্ষেত্রে N এর মানটা কিরকম হয় সেটা একবার ছোট্ট করে দেখে নিই চলো। এই যে দেখো, হাউ টু ফাইন্ড N ফ্যাক্টর ইজিলি। কিরকম ভাবে? অ্যাসিডের ক্ষেত্রে কি করব? কনটেন্ট দ্য রিপ্লেসেবল H+ আয়ন, কতকগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকবে। যেমন হচ্ছে H সেলের ক্ষেত্রে একটাই, তাহলে একে আমরা কি করব? ওয়েট বাই 1 দ্বারা ভাগ করব। H2SO4 কি করব? ওয়েট বাই 2 দ্বারা ভাগ করব। H3PO4 এর হাইড্রোজেনের সংখ্যা কত? ৩ টা। তাহলে আমরা একে W/3 দ্বারা ভাগ করব। আর বেসের ক্ষেত্রে কি? রিপ্লেসেবল OH মাইনাস আয়ন, রিপ্লেসেবল প্রতিস্থাপনযোগ্য হাইড্রোক্সিল আয়ন। NaOH এর ক্ষেত্রে কটা? 1, CaOH এর হোল 2 ক্ষেত্রে কটা? 2 টো, LOH এর হোল 3 ক্ষেত্রে কটা? ৩ টে। তাহলে একে যখন আমরা ভাগ করব তখন ওয়েট বাই 1, তারপরটাকে 2 দিয়ে ভাগ করব, তারপরটাকে 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের বেসের ক্ষেত্রে যতগুলো রিপ্লেসেবল OH মাইনাস আয়ন থাকবে তত দ্বারা আমরা ওই টোটাল যে মলিকুলার ওয়েটটাকে সেটাকে ভাগ করব। আর সল্টের ক্ষেত্রে কি? সল্টের ক্ষেত্রে হচ্ছে কাউন্ট টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ। যে কতগুলো পজিটিভ বা নেগেটিভ যেকোনো একটাকে আমরা কাউন্ট করব। যেমন ধরো NaCl এর ক্ষেত্রে পজিটিভ চার্জ যদি নিই তখন আমরা পজিটিভ চার্জ কটা পাচ্ছি? একটা পাচ্ছি। আর Na2CO2 এর ক্ষেত্রে যদি আমরা পজিটিভ চার্জ নিই তখন আমরা পজিটিভ চার্জ কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি করব? প্রথমে ১ দিয়ে ভাগ করব, তারপরটাকে ২ দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে কিন্তু আমরা N ফ্যাক্টর পাবো এবং N ফ্যাক্টর পেলেই কিন্তু আমরা গ্রাম ইকুইভ্যালেন্টটা সহজে পেয়ে যাবো। এবার এই যে অ্যাটমিক বা মোলার ওয়েট আমাদের কিন্তু কিছু যে ইম্পোর্টেন্ট এলিমেন্ট আছে তাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, কার্বনের ১২, নাইট্রোজেনের ১৪, অক্সিজেনের ১৬, সোডিয়ামের ২৩, ম্যাগনেসিয়ামের ২৪, অ্যালুমিনিয়ামের ২৭, ফসফরাসের ৩১, সালফার হচ্ছে ৩২ ইম্পোর্টেন্ট, ক্লোরিন 35.5 ইম্পোর্টেন্ট, ক্যালসিয়াম 40 ইম্পোর্টেন্ট, হাইড্রোজেনের তো অবশ্যই ইম্পোর্টেন্ট, কার্বনের তো অবশ্যই ইম্পোর্টেন্ট, নাইট্রোজেন অবশ্যই ইম্পোর্টেন্ট, অক্সিজেনের ইম্পোর্টেন্ট, সোডিয়ামের ইম্পোর্টেন্ট। এগুলো সবগুলো ইম্পোর্টেন্ট। ম্যাগনেসিয়ামের ২৪, কারণ হঠাৎ করে যদি তোমার ধরো বলে যে H2SO4 বা H3PO4 এদের এদের গ্রাম তুল্যাঙ্ক কত বার করো, তখন কিন্তু তোমাকে এইগুলো মুখস্থ রেখেই কাজ করতে হবে। তারপরে আয়রনের ক্ষেত্রে কত? আয়রনের ক্ষেত্রে ৫৬, কপারের ক্ষেত্রে মনে রাখবে 63.5, জিঙ্কের ক্ষেত্রে 65, সিলভারের ক্ষেত্রে 108 আর বেরিয়ামের ক্ষেত্রে 137। তাহলে মোটামুটি যদি এইগুলো মনে রাখা যায় তাহলে আমাদের সহজেই কিন্তু কোনোভাবে গ্রাম তুল্যাঙ্ক বার করা বা সেখান থেকে নরমালিটি বার করা বা মোলারিটি বার করা প্রত্যেকটা কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক? তাহলে এটা গেল আমাদের যে কিভাবে আমরা একটা দ্রবণের সলিউশনের কি করব? আমাদের কনসেনট্রেশন বার করব। তার জন্য আমরা ৩ টে পদ্ধতি পড়লাম। সেটা কি? সেটা হচ্ছে মোলারিটি, নরমালিটি এবং এই মোলালিটি। মোলারিটি কোনটা কি? যে যত পরিমাণ আমাদের যত পরিমাণ আমাদের ১ লিটার আয়নে যত মোল দ্রাব্য মেশানো থাকবে তাকে বলবো আমরা মোলারিটি। ১ কেজি নিলে সেটা হয়ে যাবে মোলালিটি। আর যদি গ্রাম তুল্যাঙ্ক ওজন দ্বারা ওজন নিই তাহলে সেটা হয়ে যাবে নরমালিটি। গ্রাম তুল্যাঙ্ক ওজন কার সাপেক্ষে? না ১ লিটারের সাপেক্ষে। তাহলে এটা গেল আমাদের আজকের চ্যাপ্টার। ঠিক আছে? চলো তাহলে এটাকে ছোট্ট করে একটা রিক্যাপ করে নিই। প্রথমে আমরা কি জানলাম? কোলয়েডের সলিউশন কাকে বলে? তারপরে জানলাম এখানে ডিসপারসড ফেজ এবং ডিসপারশন মিডিয়াম সম্পর্কে জানলাম। তারপরে বিভিন্ন ধরনের যে কোলয়েডের সলিউশন তার সঙ্গে জানলাম সলিড অ্যারোসল, ফোম, ইমালশন, সল্ট, জেল ইত্যাদি সম্পর্কে জানলাম। তারপর জানলাম ইমালসিফায়ার যে কি করে ইমালশনটাকে ধরে রাখতে সাহায্য করে। তারপরে ব্রাউনিয়ান মোশন যেটা একটা কোলয়েড যে সলিউশন আছে সেই কোলয়েড সলিউশনের অন্যতম একটা ইম্পোর্টেন্ট প্রপার্টি। তারপরে জানলাম টিন্ডাল এফেক্ট, এটাও একটা অন্যতম ইম্পোর্টেন্ট প্রপার্টি। এরপরে জানলাম কোয়াগুলেশন, যে যদি একটা আমরা বাইরের থেকে কোনো একটা রাসায়নিক ব্যবহার করে যদি আমরা ওই কোলয়েডের কণাগুলোকে নিচে জমিয়ে দিতে পারি তখন তাকে বলছি আমরা কোয়াগুলেশন।
এবং কোয়াগুলেশন সম্পর্কিত কিছু তথ্য জানলাম। এবার ডায়ালিসিস সম্পর্কে জানলাম যেখানে কি করে একটা কোলয়েডের মধ্যে যদি কোনো অশুদ্ধি থেকে থাকে তাহলে সেটাকে পিওর করছি আমরা ডায়ালিসিসের মাধ্যমে। আবার ইলেক্ট্রোফোরেসিস সম্পর্কে জানলাম যেখানে তড়িৎকণা সঞ্চালন যে তড়িৎদ্বারের মধ্যে দিয়ে যদি আমরা একটা কোলয়েডকে কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে রাখি, তাহলে কি হবে যে কোলয়েডের ধর্ম অনুযায়ী যদি ওই কোলয়েডের কণাগুলো পজিটিভ হয় তাহলে তারা যাবে ক্যাথোডের দিকে, যদি হয় নেগেটিভ তাহলে সে যাবে অ্যানোডের দিকে। তাহলে সেইভাবে কি হচ্ছে ইলেকট্রনের চলনের মাধ্যমে আমরা এই ইলেক্ট্রোফোরেসিস সম্পর্কে জানলাম। এবার এই ইলেকট্রোফোরেসিসের কিছু অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, পেইন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এয়ার পলিউশন কন্ট্রোল এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে জানলাম মোলারিটি যেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সলিউশন বানাই, সলিউশনটা কতটা আ স স্ট্রং বা মানে সলিউশনের কনসেনট্রেশন জানার জন্য আমরা এই সমস্ত টার্ম ব্যবহার করি। ১ম এ জানলাম মোলারিটি যেখানে কি হচ্ছে ১ লিটার সলিউশনে যত মোল সলিড মিশে আছে তখন তাকে বলছি মোলারিটি। তারপরে আসছি মোলালিটি। মোলালিটিকে হচ্ছে ১ কেজি সলভেন্টের মধ্যে কত আ মোল আমাদের সলিড মিশে থাকে তখন তাকে বলছি মোলালিটি। আর নরমালিটি হচ্ছে ১ লিটার সলিউশনের মধ্যে যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট মিশে আছে তখন তাকে বলছি আমরা নরমালিটি। এবং এখান থেকে আমরা কি করি এন ফ্যাক্টর, কারণ এখানে গ্রাম তুল্যাঙ্ক বার করতে গেলে আমাকে এন ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। সেই এন ফ্যাক্টর সম্পর্কে জানলাম কিভাবে ভাগ করব। এবং এর পাশাপাশি আমাদের কিছু যে অ্যাটমিক ওয়েট, সেই অ্যাটমিক ওয়েট কিন্তু আমাদের কিছু এলিমেন্টে জেনে রাখতে হবে। সেগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। সেটা সম্পর্কে জানলাম। তাহলে আজকের লেকচার কোলয়েড এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরের লেকচারে। যদি তোমাদের লেকচারটা ভালো লেগে থাকে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।